ড্রেসিং রুমে কারা সবচেয়ে বেশি জমায় রাখে তাসকিন ভাই? যাকে প্রশ্ন করছেন সেই রাখি তো এই জন্য বলতে পারতেছে না। আপনি কি ম্যারিড? না, ম্যারিড তো ওয়ান্স ইউ আর ম্যারিড আপনারও খরচ অনেক বাইরে যাবে। আচ্ছা। কার্ড কেমনে ধাপ ধাপ খরচ হয় বুঝতে পারবেন। বাবা খালি বলতো আমি রেজাল্টটা দেখবো, রেজাল্ট খারাপ হইলে গ্যারেজে ঢুকাই দিব। আচ্ছা, আপনার ফেভারিট বাংলাদেশি ফাস্ট বোলার হিসাবে নাম্বার ওয়ান কে? একদম ফেম টেম সব মিলে একদম অন্যরকম হচ্ছিল সবকিছু, এবং আমি তখন বুঝার আগেই সবকিছু হচ্ছিল, আবার বুঝতে বুঝতেই আমি 17তে বাদ পড়ছি না সারাদিনে, বিকজ অফ আমার জন্য সব থেকে কষ্টকর ছিল 19 বিশ্বকাপের সময় বাদ পড়াটা। আমি খুবই মানে ভাবছিলাম যে মেবি আই এম ডান। 26-এ এসে যে জিনিসগুলো এখন জানতেছে সেটা আমাদের আরো 10 বছর আগে জানা উচিত। নেক্সট যারা আসবে আমরা যে ভুলগুলো করেছি বা আমরা যে জিনিসগুলো মিস করেছি ওইগুলো তারা করবে না। অ্যাজ এ প্লেয়ার হিসাবে যদি দলের বাইরে থাকা হয়, দলের বাইরে থেকে দলে না খেলতে পারার যে কষ্টটা, বাইচেও মরে থাকার মতো। সো আমি আই গিভ মাই 110%। জাতীয় দলে চান্স পাওয়ার জন্য কি শুধুমাত্র পারফরমেন্সই ইনাফ নাকি আরো অনেক কিছু করতে হয়? না করলে আপনাকে নিতে বাধ্য হবে। অনেক ভাবে প্রশ্ন আসতে পারে যে অনেকে বাটার মাইরে ঢুকে বা ওভার দ্য ফোনে ব্যাকআপে বা বাটার দিয়ে ঢুকে সে লম্বা সময় খেলতে পারে না, কারণ এই জায়গাটা কারো মামার বাড়ি না, ন্যাশনাল টিম। আজকে we are back with another episode of the Char Chhokka podcast. Bhaira, thank you so much for coming. Thank you. আজকে we have none other than Deep, Taskin Ahmed and Shomo Sarkar. Thank you so much. আজকের এপিসোড আমরা শুরু করবো একটু মজার ওয়েতে, একটা মজার গেম সেগমেন্ট দিয়ে শুরু করতে চাচ্ছি। ইটস কল্ড দ্য 60 সেকেন্ড ক্রিকেট ট্রিভিয়া কুইজ। খুবই সহজ, আপনাদেরকে 60 সেকেন্ড দেওয়া হবে, আমি একটা ক্যাটাগরি দিয়ে দিব এবং ইউ গাইজ হ্যাভ টু নেম অ্যাজ মেনি প্লেয়ার্স এজ ইউ ক্যান ইন দ্যাট ক্যাটাগরি। ইজি? ওকে, সো প্রথমে হচ্ছে মোস্ট ম্যাচেস অ্যাজ দ্য বাংলাদেশ ক্রিকেট টিম ক্যাপ্টেন। টপ 10 এর মধ্যে ট্রাই নেম অ্যাজ মেনি অ্যাজ ইউ ক্যান, 60 সেকেন্ড দেওয়া হবে। 3, 2, 1 গো। বাশার, তাইবু বাশা একটা, মাশরাফি, সাকিব, তামিম ইকবাল, মাহমুদ বারিয়া, 6, লিটন, 7, শান্ত, 8, মিরাজ, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ আশরাফুল, আশরাফুল হয়েছে ডান। একজন বাকি, খালেদ মাসুদ পাইলট। খালেদ কারেক্ট, পাইলট। দেয়ার উই গো, ডান। ওয়াও, ইজি। আমরা কয়েকটা ট্রায়াল রান করেছিলাম ওদের সাথে, কেউ পারতেছিল না। সময় ভাই আপনার ক্রিকেটিং নলেজ মাশাআল্লাহ ভেরি গুড, ভেরি গুড। নেক্সট আসবো হচ্ছে, যখন আমরা বিপিএল এর কথা ভাবি আমার সবসময় মনে পড়ে দ্য ভেরি ফার্স্ট ওয়ান 2012 সালে, যেটা খুবই ব্লকবাস্টার একটা লঞ্চ ছিল বিপিএল, এবং আমরা অনেক বড় বড় প্লেয়ার বিগ নেমগুলোর মধ্যে আমরা জানতে চাবো যে অনলাইন ডেটাবেস অনুযায়ী টপ 10 হাইয়েস্ট প্রাইস ট্যাগ সোল্ড ফরেন প্লেয়ার্স। আমরা উই ওয়ান্ট ইউ টু গেস। সো রেডি ফর দ্যাট? 60 সেকেন্ডসে 3, 2, 1 গো। Chris অ্যান্ড্রে Gayle, রাসেল, Chris Gayle, ক্রিস গেইল, থমাস পোলার্ড, পোলার্ড আছে, ক্রিস গেল আছে, সুনীল নারায়ণ নাই, দিলশান নাই, শোয়েব মালিক, শোয়েব মালিক আছে, আফ্রিদি। কারেক্ট। আফ্রিদি আছে, ইয়েস, নাম্বার 1। কুমার সাঙ্গাকারা, সাঙ্গাকারা নাই টপ 10। সব তো ফরেন, রাইট? ফরেন, জি জি, ফরেন প্লেয়ার্সদের মধ্যে আহমেদ আফ্রিদি, শাহজাদ, গেল, আহমেদ পলার্ড শাহজাদ, হয়েছে, শোয়েব মালিক। আমার সাথে তো তখন নিউ ছিল। গেল, পলার্ড, শোয়েব মালিক। আজহার মাহমুদ, নো, আফ্রিদি, গেল, পলার্ড এন্ড শোয়েব মালিক হয়েছে 4 জন। অ্যান্ড্রে রাসেল, অ্যান্ড্রে রাসেল নাই লিস্টে। টপ 10 হাইয়েস্ট সোল্ড বিপিএল প্লেয়ার্স। মার্লন স্যামুয়েলস, মার্লন স্যামুয়েলস, নাম্বার 3, yes. ইয়েস। 2012 উনি 20 ছিল একদম। 5 জন, 5 লেফট, 30 সেকেন্ডস, টাইম শেষ। আচ্ছা, আমরা একটু বাড়াই দিই টাইম, সমস্যা নেই, আরো 20 সেকেন্ড বাড়ায়। 5 জন হয়েছে টপ 10 এর মধ্যে। 2012টা সিজনটা আমি খেলি নাই আসলে, ছিল। তারপরও অনেক হাইপড আপ একটা সিজন ছিল এটা। দ্যাটস ইট? থিসারা পেরেরা, না। No, দিশারা ছিল না। আচ্ছা, টাইমস আপ, 5 out of 10, সমস্যা নেই, গুড ট্রাই, ভেরি গুড ট্রাই। আমরা মিস করছি হচ্ছে ডুয়েন ব্রাভো নাম্বার 6, নাম্বার 7 ব্র্যাড হজ ওয়াজ বিগ তখন, সানা জায়াসুরিয়া নাম্বার 8, মুতিয়া মুরালিধর নাম্বার 9 এবং কামরান আকমাল নাম্বার 10 ফর সিলেট রয়্যালস। 5 out of 10 খারাপ না। অনেকেই বলবেন যে ন্যাশনাল টিমে প্রথমবারের মতো চান্স পাওয়ার সবচেয়ে বেশি টাফ, আবার অনেকেই বলে যে টিমে একবার ঢুকার পর অ্যাকচুয়ালি রিপিটেডলি টু গেট চোজেন ফর ইয়ার্স আফটার ইয়ার্স আরো অনেক বেশি টাফ। কোনটা সত্যি? বোথ, কিন্তু
চান্স পাওয়াও টাফ, কিন্তু আমার কাছে মনে হয় চান্স পাওয়ার পরে লম্বা সময় জায়গা ধরে রাখাটা টাফ আরো বেশি। আপনার ক্ষেত্রে কোনটা ছিল? আমার ক্ষেত্রে লম্বা সময় জায়গা ধরে রাখাটাই টাফ মনে হয়, বিকজ বিং এ ফাস্ট বোলার ভালো বোলিং করতে পারলে, জোরে বল করতে পারলে সুযোগটা তাড়াতাড়ি আসে, কিন্তু লম্বা সময়ে খেলাটা, বিকজ প্রতিনিয়ত প্রতি সিরিজে ইমপ্রুভ করতে হয়, অ্যাট দ্য সেম টাইম ইনজুরির কনসার্ন থাকে, আহ, বিভিন্ন অনেক অবস্টাকলসও থাকে ফাস্ট বোলারদের জন্য। তো লম্বা সময় খেলাটা এটা আসলে নিজের একটা বেশ চ্যালেঞ্জের জায়গা। আর এক্সপেকটেশন তো ফ্যানদের থেকে বাড়তে থাকেই, থাকে, থাকেই। বোর্ড থেকে বাড়তে থাকে। না, এটা তো থাকেই। তারপরেও ডে বাই ডে যে তাসকিন যেটা বললো যে ইমপ্রুভের জায়গা থাকে, এক্সপেকটেশনের জায়গা থাকে। তারপরে আবার ধরেন যাদের সাথে আমরা খেলছি অপোনেন্ট, তারাও আমাদের সম্পর্কে অনেক বেশি অ্যানালাইজ করে আসে। সো ইমপ্রুভটা না করলে তখন ওই জিনিসটা ব্যালেন্স করা, আবার পরবর্তীতে যে আহ, মানে ইমপ্রুভনেসটা তো আর থেমে থাকে না, ওটাকে যত বেশি ইমপ্রুভ করবো আমরাও তত বেশি ওদের উপরে অ্যাটাক করে খেলতে পারবো, বা পারফরমেন্সটা ভালো করার জন্য যতটুকু করা দরকার হয় সেগুলো করতে হয়। সো আমার কাছে মনে হয় যে চান্স পাওয়ার থেকে জায়গাটা ধরে রাখাটা অনেক বেশি কষ্ট। টিমে আপনি যখন প্রথম চান্স পান, স্টোরিটা আসলে কি ছিল একটু জানা যাবে? না, অবশ্যই 14 সালে আমি তার আগেও একবার চান্স পেয়েছিলাম, কিন্তু ম্যাচ খেলা হয়নি। 13 সালে টি-20তে নিউজিল্যান্ডের সাথে, তো ওই সিরিজের সাথে ম্যাচ খেলা হয়নি। কিন্তু পরবর্তীতে 2014 সালে আমি তখন তাসকিন, আমি মনে হয় একই টিমে খেলি, প্রাইম ব্যাংক, হ্যাঁ, প্রাইম প্রিমিয়ার ব্যাংকে লিগ। খেলি। সো আমাদের এইখানে খেলা চলছিল আবাহনীর সাথে ফাইনাল। আমরা ওই ম্যাচটাতে জিতে আমরা কি চ্যাম্পিয়ন হই, প্রাইম ব্যাংক। তখন আমি ওই ম্যাচটাতে 93 অথবা 97 এরকম একটা রান করি। সো আমি তখনও জানি না যে টিম সিলেকশন হবে। সো খেলা শেষ হওয়ার পরে যখন আমি ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটা নিব, বা আমরা চ্যাম্পিয়নশিপের সবাই মজা করছি, তখন একজন এসে আমাকে বলে যে আজকে তো টিম দেবে, তোকে অল কাপ টিমে রাখছে। তো আমি মানে ওয়াও। মানে আসে আসে না যে আমি অনেক খুশি হয়ে গেছি বা কিছু না, আমি বলছি না, ফান করতেছে, এটা হবে না। কারণ আমি তখনও চিন্তা করি নাই যে আমাকে ডিরেক্ট অল কাপের মতো ইসে তার আগেই আমাকে নিবে। আমি হয়তো হ্যাঁ ডাক পেতে পারি অল কাপের পরে বা আগে হতে পারে। সো ওইটা ছিল হচ্ছে জিম্বাবুয়ের সাথে একটা সিরিজ ছিল, আমাকে লাস্ট ম্যাচটাতে ডেকেছিল, আমি একটাই ম্যাচ খেলেছিলাম, 20 রানের মতো করেছিলাম আর কি। সো তারপরে ওয়ার্ল্ড কাপ। সো মানে এক্সপেকটেশন ছিল ন্যাশনাল টিমে খেলবো, কিন্তু এত বড় একটা টুর্নামেন্টে যে সুযোগ পাবো এইটা এসেছিল না। So, আপনারা বলতেছেন যে আপনারা দুজনে অনেক অন এন্ড অফ টিমে, উই হ্যাভ সিন দ্য সিলেকশন ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স। আমরা জানতে চাবো যে হোয়াট ইজ সো ডিফিকাল্ট অ্যাবাউট বিং সিলেক্টেড ইয়ার আফটার ইয়ার, হোয়াট ডু ইউ হ্যাভ টু মেইনটেইন প্লেয়ার হিসাবে? অনেক কিছুই মেনটেন করা লাগে। সব থেকে বড় কথা হচ্ছে তখন আমরা টিমে থাকি, একটা প্রসেস থাকে, সেখানে একটা প্র্যাকটিস বলেন বা আদার্স যে আমাদের রুটিনগুলা বলেন, একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। যখন আমরা ন্যাশনাল টিম থেকে বাদ পড়ি, ওইটা খুবই টাফ হয়ে যায়। প্র্যাকটিস ফ্যাসিলিটিস, নিজের মেন্টালিটি, তারপরে নিজেকে আবার ওইভাবে তৈরি করা, নিজেকে ভেঙে আবার নতুন করে গড়া। সো আমাদের এখানে সত্য কথা বলতে যারা টিমে থাকে তাদের জন্য অনেক সুন্দর একটা প্রসেস থাকে, কিন্তু যারা টিমের বাইরে থাকে তাদের জন্য প্রসেসটা খুবই খারাপ, সত্য কথা বলতে। কারণ ওইটা সম্পূর্ণ কি বলবো 95% নিজের উদ্যোগে করতে হয়। অনলি 5% হয়তো বা ক্রিকেট বোর্ড হেল্প করে যখন আমরা সুযোগ চাই বা কোনো কিছু অপরচুনিটি চাই, বা আমার কোনো একটা ক্যাম্পে তো থাকেই, কিন্তু আমি বলছি নিজের উদ্যোগে যে জিনিসগুলা, নিজেকে মেক করা, নিজেকে আবার ভেঙে তৈরি করা। সো এইটা যদি নিজের মেন্টালটা অনেক টাফ থাকে, আমার কাছে মনে হয় এটা করা সম্ভব হয়। অনেকে ওই জায়গা থেকে ব্যাক করতেও পারে না। না, আপনার স্টোরিটা নিয়ে বলেন। এজ লেভেল থেকে আমার বোর্ড খুব ভালো মতো টেক কেয়ার করছে। আমি ন্যাশনাল টিমে খেলার আগেই, আন্ডার 19-এর পরেই, 2013 সালে যখন আমি 19 খেলে, 12তে 19 খেললাম, 13তে ফার্স্ট বিপিএল খেলে ন্যাশনাল টিমের স্কোয়াডে চান্স পাই, মানে প্রাথমিক স্কোয়াড। এরপর আমার লেফট নি টেন্ডনে প্রবলেম হয়। তো দেখা যায় ওই সময়টা আমি ন্যাশনাল টিমে খেলবো এই সিচুয়েশনে, মানে ঢুকে পড়বো হয়তো খুব তাড়াতাড়ি, কিন্তু ওই সময় বোর্ড থেকে আমরা মেলবোর্নে পাঠাই ট্রিটমেন্ট করাইতে। ওয়াও। আসার পরে অনেকে বলছিল দেশ থেকে সার্জারি করতে হবে, কিন্তু সার্জারি লাগে নাই। 19 খেলে এসে কিন্তু আমি 1.5 বছর রিহ্যাব করছি ন্যাশনাল টিমে ঢোকার আগে। তো
ওই 1.5 বছর রিহ্যাবটা অনেক বোরিং ছিল। একটা জাস্ট 19 খেলা একটা ছেলের জন্য 1.5 বছর মাঠের বাইরে থাকাটা নট দ্যাট ইজি, যে বোলিং অফ। তো তারপরে তো আমার ডেবু হইলো 14 সালে অস্ট্রেলিয়ার সাথে টি-20 ম্যাচে, দেন ইন্ডিয়ার সাথে 5 উইকেট পেলাম। তো 14-15 মানে ড্রিমের মতো ছিল আর কি। খেললেও ভালো খেলতেছিলাম। 14-15-16 এই সময়ের মধ্যে খুব কম সময়ে এসে ভালো খেলছি। 17টা এন্ডোর্সমেন্ট, একদম ফেম টেম সব জি। মিলে একদম অন্যরকম হচ্ছিল সবকিছু, এবং আমি তখন বুঝার আগেই সবকিছু হচ্ছিল। আবার বুঝতে বুঝতেই আমি চোখের সামনে 17তে দিয়ে। বাদ পড়ছি ন্যাশনাল টিমে, বিকজ অফ ওই সময়টা না আসলে বুঝতে পারি নাই যে প্রসেস জিনিসটা কি, কিভাবে লম্বা সময় ধরে ঠিক থাকতে হয় একটা ফাস্ট বোলারের জন্য। তো লাইফস্টাইলটা আস্তে আস্তে 17-র দিকে মেসড আপ হয়, মানে এত ফেম সবকিছু মিলে, যে 19 খেলে এসে ন্যাশনাল টিমে এসে একটা স্টার হয়ে গেলাম, প্লাস 15তে আমরা ওয়ার্ল্ড কাপে ভালো করলাম, 16তে হোম সিরিজ জিতলাম। 17তে বাদ পড়ার আগ মুহূর্তে আমি আসলে, এটা আসলে হ্যাঁ দোষ আমারও ছিল যে আমি বুঝতে পারিনি, কিন্তু এটা প্রত্যেকটা ইয়াং প্লেয়ারের যদি আগে থেকে কেউ গ্রুম হয় বা ওরা মেন্টর থাকে, কেউ যদি Mentor, হেল্প জি, করে, তাই বলতে এই চাচ্ছিলাম। জিনিসগুলা ভুল হবে না। তো Who's your mentor now? আম, যদি একজনের নাম বলতে হয়। এই মুহূর্তে আসলে বলাটা ডিফিকাল্ট, বিকজ এই মুহূর্তে মানে সবাই হেল্পফুল, জি। বাট আমার দেখা যায় যে এই সিচুয়েশনে এসে আমার মানে পার্সোনালি ওইভাবে কারোর সাথে কথা হয় না। কিন্তু আমি যখন কোভিডের সিচুয়েশনটা ছিল, আমি যখন 17তে বাদ পড়লাম, তো ওই সময় আমি বাদ পড়ার পরে 2.5 বছরের মতো আউট অফ দ্য টিম ছিলাম। কিন্তু কোভিড যখন স্টার্ট হয়, তো তখন দেখা গেছে যে আমি আবার মানে শুরু করি কাজ। তো সবার যখন রেড অ্যালার্ট বের হওয়া নিষেধ, ওই সময় আমি বাসার বেজমেন্টে ওয়াও। বা বিভিন্নভাবে ট্রেনিং করছি। যখন একটু পরিস্থিতি বেটার হয়, বালুতে যাই ট্রেনিং করছি। তো ওই সময় মানে ভাবছি যে অ্যাজ এ প্লেয়ার হিসাবে যদি দলের বাইরে থাকা হয়, দলের বাইরে থেকে দলে না খেলতে পারার যে কষ্টটা, বাইচেও মরে থাকারই মতো। সো আমি আই গেভ মাই 110%। তো তারপরে ওই সময় আমার খালেদ মাহমুদ সুজন স্যার মেন্টালি, বোলিং ওয়াইজ অনেক হেল্প করছে। তো বের হওয়া তো যেত না, ওভার দ্য ফোন ভিডিও কলে দেখা গেছে তাকে Wow. আমি ভিডিও করে করে পাঠাইতাম বোলিং এর, সে দেখে দিত। তো এইভাবে করে করে আস্তে আস্তে আসলাম। কিন্তু ফ্যাক্টটা হচ্ছে ওই একটা প্লেয়ার যখন বাদ পড়ে যায়, যে এই প্রসঙ্গে আমরা কথা বলতেছি, তো ন্যাশনাল টিমে যখন থাকে, এটা তো টপ ফ্যাসিলিটিস ন্যাশনাল টিমে যখন একটা প্লেয়ার থাকে, বাট যখন সে থাকে না, সে তো ওই সময়টা সে তখন অনেক স্ট্রাগল করে। বাট যদিও গেটিং বেটার আগের তুলনায়, আমি তো কথা বলতেছি 2017 সালের কথা, জি। হুম। বাট এখন অনেক ইমপ্রুভ হয়েছে আগের চেয়ে। আমাদের এইচপি সিস্টেম বা অন্য জিনিসগুলো অনেক বেটার আগের চেয়ে, কিন্তু আগে একটু আরো বেশি কঠিন ছিল। আর মানে জাতীয় দলের বাইরেও যে প্লেয়াররা আছে তাদেরকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না, না। একদমই দেওয়া হইতো না। এখন তো এখন রিসেন্টলি আগের অনেক থেকে হচ্ছে, অনেক ইমপ্রুভ কিন্তু হচ্ছে। আমু যে কথাগুলো বলেছি এগুলো তো আগের। আগে, জি হ্যাঁ, সো সময়টা। এখন অনেক মানে যেহেতু অনেক ক্রিকেট প্লেয়াররা এখন আসছে, Right. সো তারা অনেক বেশি হেল্প করতেছে, ছোট ছোট জিনিসগুলো অনেক তারা খেয়াল করে। সো এখন অনেক পরিবর্তন বিকজ হয়েছে ইয়াং এখন। প্লেয়ারদের জন্য কিন্তু ও যখন বাদ পড়ে, তার জন্য ফাইন্ড আউট করাটা ডিফিকাল্ট যদি কোনো এক্সপেরিয়েন্স বা সিনিয়র কেউ, কোনো কোচ তাকে গাইড না করে। হুম। আমার ভুলটাকে আমি জানি না, তাহলে আমি ওভারকাম করব কি করে? এই জিনিসগুলো এখন অনেক ডেভেলপ হচ্ছে। অ্যান্ড শুধু ফাস্ট বলার না, প্রত্যেকটা প্লেয়ারের জন্যই প্রসেস আর অফ দ্য ফিল্ডের লাইফস্টাইলটা অনেক ইম্পর্টেন্ট, তো মেনটেন করাটা। তো এটার জন্য কিভাবে তার বডি মেনটেন করতে হবে, সাপ্লিমেন্টস কি পারপাসে ইউজ করতে হবে, এই জিনিসগুলো আমি ওই নিজে থেকে শিখতে হয়েছে। Yeah. হয়তো এখন বোর্ড থেকে হেল্প হুম। করছে, এটা 2026-এ এসে। তো 7-8 বছর আগে ওই সাপোর্টটা ছিলই না। হ্যাঁ, তো 26-এ এসে যে জিনিসগুলো এখন জানতেছে, সেটা আমাদের আরো 10 বছর আগে জানা উচিত 16তে ছিল। জানা উচিত ছিল। যেমন যেটা অনেক সময় অনেক প্লেয়ার আছে, হ্যাঁ। অনেক ডাউট ক্রিয়েট হয়, কারণ কি তাকে কোনো কোচ বলে দিয়েছে তোমার এটা ভুল, কিন্তু তোমার রাইট ওয়েটা কি সেটা বলে নাই। সে ভুল জানে কিন্তু সে ঠিক করতে পারতেছে না। তো তখন সে দৌড়ে বেড়ায় যে আমি কোথায় যাব, কার কাছে ঠিক করব, তার কাছে কোনো রাইট মানে সলিউশন নাই। দিন শেষে দেখাচ্ছে সে ওইটা ধরতে পারে নাই, অন্য আরেকটা ভুল হয়ে যাচ্ছে ওই টেনশনে। সো অনেক মিস
কমিউনিকেশনও হয়, আবার অনেক ডিসিশন অনেক ভুল হয়ে যায়, যে আমি কার কাছে যে আমি রাইট প্রশ্নের উত্তরটা পাবো। বা আমাদের তো স্কিল ওয়াইজ অনেক কিছুই থাকে, ধরেন ও পেস বলার, ও যদি একটা পায়ের পজিশন বাঁকা থাকে, ও যদি ও জানে বাঁকা, কিন্তু ও জানে না কিভাবে ঠিক করতে হবে, ওইটা যদি ছোট একজন কেউ ধরিয়ে দেয়, আমার কাছে মনে হয় ওর জন্য ইজি। সেম গোস ফর মি, যে আমার যদি ব্যাটের কোনো একটা পজিশন ভুল থাকে, কারণ এখন আমরা 3টা ফরম্যাট খেলি। সো 3টা ফরম্যাট খেলতে অনেক প্র্যাকটিস করা লাগে, অনেক সিচুয়েশন ফেস করা লাগে। অনেক সময় আছে অনেক বেশি প্র্যাকটিস করলে ব্যাট ফেস আমাদের আমাদের স্কিলের কিছু জিনিস পরিবর্তন হয়ে যায়, এটা নিজের অজান্তেই হয়ে যায়। সো এটা যদি একটা কোনো মেন্টর বা কোনো একটা ভালো কোনো গাইডলাইন থাকে, সো ইজিলি সে বলে দিলে হয়ে যায়। কিন্তু নিজেরা অনেক সময় সেই জিনিসটা বোঝা যায় না, কারণ আমরা ম্যাক্সিমাম সময় একা প্র্যাকটিস করি। এখন অনেক কোচ আছে, তারা হেল্প করে, সো এখন এটা অনেক বেশি পরিবর্তন হয়েছে। কিন্তু আগে যে জিনিসটা ছিল, যে ওই পরিবর্তনগুলো আমাদের মধ্যে ছিল না। যে সত্য কথা বলতে আমরা জাতিগত ভাবেই হচ্ছে আমরা অনেক ডিপেন্ডেবল, যে True. কেউ আমাকে বলে দিবে আমি সেই জিনিসটা করব, হ্যাঁ। কেউ আমাকে দেখে দেবে আমি সেই জিনিসটা করব, নিজে থেকে ওই সাহসটা হয়তো বা আসে না। সো এইটা যদি এখন পরিবর্তন হয় আরো বেটার ভাবে, আমার কাছে মনে হয় নেক্সট যারা আসবে, আমরা যে ভুলগুলো করেছি বা আমরা যে জিনিসগুলো মিস করেছি ওইগুলো তারা করবে না। আপনারা দুইজনই আগে জাতীয় দল থেকে বাদ পড়েছেন ফর আ সার্টেন পিরিয়ড অফ টাইম। সো যখন জাতীয় দল থেকে বাদ পড়ে যান, তখন কি নিজের উপর অনেক ফ্রাস্ট্রেটেড লাগে, নাকি একটা বিলিভ থাকে যে না আমি পরের সিরিজে আল বি ব্যাক? না, সর্বপ্রথম বাদ পড়ার মুহূর্তটা একদমই আনন্দদায়ক না, মানে এটা খুব পেইনফুল। ফ্রাস্ট্রেশন তো আসেই যে হচ্ছে না, আবার অনেক সময় এমনও হয় যে চেষ্টা করেও হয় না। তো কিছু সময় অফ ফর্ম যেটারে বলে, এটা আমার জন্য সব থেকে কষ্টকর ছিল 19 বিশ্বকাপের সময় বাদ পড়াটা। হুম। আমি খুবই মানে ভাবছিলাম যে মেবি আই এম ডান, কারণ আমি এক্সপেক্ট করছিলাম বিপিএলটা ভালো খেলেই আমি তখন সুস্থ হয়ে জাতীয় দলে আসি এবং মানে আয়ারল্যান্ডে যাই, বাদ পড়ি, ওয়ার্ল্ড কাপটা খেলা হয়নি। যদি ইংল্যান্ডের মতো কন্ডিশনে খেলা হয়েছে, আমি এক্সপেক্ট করছিলাম যে আমি সুযোগ পাবো। কিন্তু ওই সময়টা আমার খুব মানে মনে হয়েছিল যে মেবি আমি এবার আর মনে হয় হবে না। তার কিছুদিন পর থেকে আবার মোটিভেশনটা আসে এবং হার্ড ট্রেনিং করে আসি, কিন্তু ওই প্রথম প্রাথমিক অবস্থায় খুবই বাজে সিচুয়েশন যায় মানসিকভাবে। আর যদি ওই যে যেটা বললাম যে বাদ পড়লে যে ইগনোরেন্স গুলা সইতে হয় প্লেয়ারদের, এতে তখন আরো বেশি মোরালি ডাউন হয় ওই একটা প্লেয়ার। মেন্টাল ব্যাটল হয়ে যায়, একটা ওয়ার উইথ ইয়োরসেলফ। আপনার কি নিজের প্রতি বিলিফ ছিল যে when you were not in the team, you have belief to come না, back? সাথে সাথে যে জিনিসটা থাকে আমি সেটা বলবো না, বিলিভ অবশ্যই থাকে, এবং কনফিডেন্স না থাকলে ব্যাক করাটা খুবই কষ্টের। তো বিলিভ অবশ্যই থাকে, কিন্তু অপরচুনিটিটা একটা বড় জিনিস, যে আমি রাইট সময় রাইট অপরচুনিটিটা পেয়েছি কিনা। ধরেন আমি এখন বাদ পড়লাম, নেক্সট আমার 3 মাস বা 4 মাস কোনো খেলা নাই, সো আমার শো করার কোনো জায়গায় নাই। এখন ওই 3-4 মাস আমাকে মেন্টাল একটা মানে কি বলবো কষ্টের মধ্যে দিয়ে আমাকে প্র্যাকটিস করতে হবে, আনসার্টেনটি। এবং আমার কি ভুল ছিল, আমি কেন ভুলটা করেছি, কেন আমি এইটাতে ভালো করতে পারি না, এই সব প্রশ্ন নিয়ে আমাকে একা ওই আপনার ক্ষেত্রে মানে সবচেয়ে বেশি হ্যাঁ, সত্যি। একা একা ওই একা ওই প্রশ্নগুলো করে প্র্যাকটিসটা করতে হয়। তারপর যখন আবার অপরচুনিটি আসে, হ্যাঁ, সাথে সাথে যে আপনি সাকসেস হবেন, অনেক সময় অনেক কষ্টের পরেও আপনি কোনো ফল পাবেন না। আবার অনেক সময় আছে দেখা যায় না, ঠিক আছে অনেক প্র্যাকটিস করছি, Right. পাই নাই, কিছুদিন আমি শুধু মেন্টাল পিসফুল থেকে ক্রিকেট খেলবো, দেখা যাচ্ছে তখন আবার আপনি অনেক ভালো করছেন। কিন্তু বিষয়টা কি, আমাদের প্র্যাকটিসও করতে হয়, মেন্টাল পিসটাও থাকতে হয়, তো হুম। একসাথে দুইটা পাওয়াটা খুবই কষ্টের একটা জিনিস। আপনাকে একটা মজার প্রশ্ন করি, হুম। যে জাতীয় দলে চান্স পাওয়ার জন্য কি শুধুমাত্র পারফরমেন্সই ইনাফ, নাকি আরো অনেক কিছু করতে হয়? না, আপনাকে জিজ্ঞেস করবে এটা ফার্স্টে। না, এটা হচ্ছে সত্য কথা বলতে পারফরমেন্স, শুধুমাত্র আপনি পারফরমেন্স? পারফরমেন্স করলে আপনাকে নিতে বাধ্য হবে। অনেক সময় থাকে অনেক সিচুয়েশন, সিচুয়েশন জিনিসটা এরকম, একটা এই টেবিলে 3টা মগ আছে, কিন্তু আপনার এইখানে রাখতে হবে 2জনকে, কারণ 3টা মগ এইখানে ধরবে না, সো আপনাকে 2জনকে রাখতে হবে, তার জন্য একজনকে স্যাক্রিফাইস করতে হবে, কিন্তু মগ কিন্তু 3টাই ভরা একই। কিন্তু ওই ওই যে ব্যালেন্স করার জন্য অনেক সময় অনেকের আনলাকিলি সে খেলতে পারে না যেমন বা টিমে ইন্ডিয়ার থাকে প্লেয়ারদের কথা ভাবলে একটা সঞ্জু স্যামসনের চান্স পাওয়ার জন্য তার 10-15 বছর ওয়েট করে আসতে হয়েছে।
না, কিন্তু সে কিন্তু আবার অনেক দিন ন্যাশনাল টিমের সাথে আছে, তাকে ক্যারি করা হয়েছে। বা তাকে চান্স তাকে দেয় না, হ্যাঁ, বিরাট কারণ কোহলি, রোহিত সে যার শর্মা। জায়গায় খেলবে সে তো ওইখানকার লিড করতেছে, সো বাংলাদেশ ভালো টিমেও কি করতেছে। সেম কেস আপনাদের ক্ষেত্রে মনে হয়? অনেক ক্ষেত্রে সেম, অনেক ক্ষেত্রে না, কিন্তু আমি বলবো ওই যে, কিন্তু সবার জন্য যদি সমান হয় জিনিসটা ভালো। ধরেন আপনি যে কথাটা বললেন, যেহেতু স্যামসাং এর কথাটাই বললেন, আমি ওর কথাটা দিয়েই বলি। ও ওয়ার্ল্ড কাপের আগে সিরিজটা খুবই বাজে খেলছে, এবং ওকে যদি ওই সময় বাদ দেওয়া হতো তাহলে কিন্তু টিমের বাইরে চলে যেত, কিন্তু ওকে ক্যারি করছে এবং সেই ওয়ার্ল্ড কাপটা জিতাইছে ভালো খেলে। আমি সেম, ওই যে তাসকিন যেটা বললো যে আমি ওয়ার্ল্ড কাপের আগের সিরিজে বাদ পড়ছি, কেন বাদ পড়ছে ও বলতে পারে নাই, কারণ ও ভাবছে আমি কেন বাদ পড়ছি, আর খুব কষ্ট লাগছে, কারণ ওর কাছে ক্লিয়ার ছিল না প্রশ্নটা। তো ও যদি ওই সময়টাই না বাদ পড়তো, এবং ও বললো যে ইংল্যান্ডে খেলা ছিল, আমি যদি ওইখানে খেলতাম তাহলে আমার কনফিডেন্স ছিল আমি ভালো করব, কারণ তার পেস আছে, বাউন্স আছে, সুইং আছে। সেম গোস ফর আরেকটা প্লেয়ারের জন্য হতে পারে। সো আগে তাসকিন হয়েছে, আমি চাবো না পরবর্তীতে সেই জিনিসটা হোক। আমি কেন চাবো না, ধরেন আপনি তাসকিনকে একটা বছর ক্যারি করলেন টিমের সাথে, মানে আমরা সবসময় কিন্তু প্ল্যান করি কি, টি-20 হলে 2 বছর আমরা একটা টিমকে ক্যারি করি, যে 2 বছর পরে ওয়ার্ল্ড কাপ। ওয়ানডে হলে আমরা 4 বছর ক্যারি করি, 4 বছর পরে ওয়ার্ল্ড কাপ। এইটাই হচ্ছে একটা মানে ইসের প্ল্যান থাকে। সো আপনি তাসকিনকে 2 বছর ক্যারি করলেন, জাস্ট ওয়ার্ল্ড কাপের আগে খারাপ করছে, বাদ দিয়ে দিলেন, তাহলে তো নতুন যাকে নিয়ে আসতেছেন সে কিন্তু নতুন করে সেট হওয়া মেন্টালি লাগতেছে, রেডি না, হ্যাঁ হ্যাঁ। মেন্টালি রেডি না, তাকে সেট হতে হয়। আর তার যে 1.5 বছরের বা 2 বছরের কষ্ট, সেটা বৃথা যায়। আমি এটাই বলবো যে, যেটা আমি বললাম যে স্যামসাং এর ক্ষেত্রে ওকে যদি ওই পারফরমেন্সের পরে বাদ দিয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু ইন্ডিয়া ও যেভাবে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়ে শেষ করছে এটা করতে পারতো না। তা আমি এটাই বলবো যে তাসকিন যে 19 ওয়ার্ল্ড কাপের উদাহরণ দিল, আমি সেই জন্য আমি স্যামসাং এর উদাহরণটা টানলাম, যে নেক্সটেও যদি এরকম কোনো ক্ষেত্রে আসে যে একজনকে আপনি 2 বছর ক্যারি করছেন, তাকে শেষ দেখা উচিত। অবশ্যই। সেই। ভাই, ইজ পারফরম্যান্স অল ইউ নিড টু গেট সিলেক্টেড ইন দ্য ন্যাশনাল টিম? আহ, একদম সত্যি করে বলবে। না, আমার কাছে তো পারফরমেন্সের ঊর্ধ্বে কিছু নাই। পারফরমেন্স তো থাকাই লাগবে, কিন্তু তার সাথে কি কি লাগে পারফরম্যান্সের সাথে টু বি সিলেক্টেড? না, অনেক ভাবে প্রশ্ন আসতে পারে যে অনেকে বাটার মাইরে ঢুকে বা বা- হ্যাঁ, বলতে বা থাকেন, শুনতেছি আমরা। অনেকে Yes. অনেকে হয়তো লবিং করে বা ওভার দ্য ফোন কল, এই জিনিসগুলো এখন আর নাই। আমি শিওর এখন আর অনেকজন তো লবিং করে টিমে ঢুকে না, বাট এইসব ধারণা থাকে না অনেকে, হ্যাঁ। যে মেবি ব্যাকআপ আছে এই জিনিসগুলো আমি লাস্ট বেশ কিছু বছর ধরে দেখতেছি না। এক সময় তো ছিল। মেবি কিন্তু আমার জন্য কেউ কোনোদিন ফোন দেয় নাই ভাই। আমি কাউরে বাটন দিয়েও সিলেক্টেড হইতে পারি। তো আমার কাছে এই জিনিসটা শুধু পারফরমেন্সই মনে হয়। হ্যাঁ, তো আমি যদি কেউ ওভার দ্য ফোনে ব্যাকআপে বা বাটার দিয়ে ঢুকে, হুম। সে লম্বা সময় খেলতে পারে না, হুম। কারণ এই জায়গাটা কারো মামার বাড়ি না, ন্যাশনাল টিম। হ্যাঁ, ভালো পারফরমেন্স করে থাকতে হবে। আর আরেকটা জিনিস যেটা বললো সৌম্য ভাই একটু আগে, যে 3টা মগ আছে, 2টা রাখতে হবে। টিম কম্বিনেশনে অনেক সময় অনেকে আনফরচুনেটলি বাদ পড়ে, যেরকম আমাদের টেস্টের নাইম হাসান, একটা মানে অফ স্পিনার, সে কিন্তু এর আগের সিরিজে টেস্ট টিমে ছিল না, কিন্তু তার আগের সিরিজে 5 আর পাইছে। Yeah. তো অনেক সময় কম্বিনেশন আমাদের যদি হয় না, যে একটু স্লো অ্যান্ড টার্নিং উইকেট বানাইছে, 2টা সিমার খেলতেছে, 3টা স্পিনার খেলতেছে, আর দেখা গেছে একটা সিমার লাস্ট সিরিজ খুব ভালো খেলেও ড্রপ হইতেছে। তো এই কম্বিনেশনটা জন্য যদি স্কোয়াড চেঞ্জ হয়, তখন ওই প্লেয়ারকে তার রোল বা ওই জিনিসটা বুঝাই দেওয়া হয় এই মুহূর্তে। বাট প্লেয়ার হিসেবে ডু ইউ ট্রাস্ট দ্য সিলেক্টরস টু ডু দ্য রাইট থিং? হ্যাঁ ভাইয়া, এখন আমরা অনেক বেটার হইতেছে প্রসেস, সিলেকশন, সবকিছু আগের তুলনায়। ট্রান্সপারেন্ট লাগে প্রসেসটা। হ্যাঁ, এখন হচ্ছে। এবং এখন যে জিনিসটা, ধরেন কথার কথা, আমাকে যদি কোনো রিজনে কোনো সিরিজে রেস্ট দেওয়া হয় বা বলা হয় এই সিরিজ তুমি খেলবা না, হুম। প্রপার রিজন দেওয়া হয়, আমি Okay. ক্লিয়ার থাকি। ওকে। এই নিউজিল্যান্ডের সাথে ওয়ানডের পরে টি-20 সিরিজে আমি খেলি নাই বিকজ অফ টেস্ট সিরিজ। এটার একটা ভ্যালিড রিজন কি, আমার বোলিং ওয়ার্কলোড বিল্ড করতে হবে, কারণ টেস্ট ম্যাচে বোলিং অনেক লম্বা সময় করতে হয়। আমি প্রায় 1 বছরের উপরে টেস্ট খেলি নাই। হ্যাঁ, তো এই একটা
ক্লিয়ারেন্স দিছে, সেম কোনো ব্যাটসম্যানরা যদি ড্রপ করা হয় আমি শিওর হয়তো তাদেরকে এখন বলা হয় যে এই জিনিসটা একটু কাজ করে আসো বা এটা একটু ঠিক করো বা এই কম্বিনেশন, আগের থেকেই জিনিসগুলা ক্লিয়ার হয়েছে, বাট ইমপ্রুভমেন্টের শেষ নাই। সৌম্য ভাই 10 বছর পরে একটা ফোন পেয়েছিলাম বাদ পড়ার সময় কিছুদিন আগে। So, কারণ বলো এখন আপনাকে নাকি না? উম, কারণ জিজ্ঞাসা করছিলাম কিন্তু আমি হ্যাপি ছিলাম না কারণটাতে। আমি যখন ফার্স্ট ফোনটা পাই কবে এটা was? সিলেক্টরের কাছ থেকেই কিছুদিন আগে, আমি ইনজুরি থেকে ব্যাক করার পরপরই আর কি। তো চিটাগং এ আমাদের 2টা প্র্যাকটিস ম্যাচ খেলতে নিয়ে যাওয়া হয়। তো আমরা প্র্যাকটিস ম্যাচ খেলবো ওই দিনকেই, ম্যাচ একটা ফার্স্ট প্র্যাকটিস ম্যাচটা ওই দিনকে ছিল। তো আমি ঘুমাচ্ছি, ফার্স্ট একটা ফোন আসছে যে হ্যালো। তখন ফার্স্ট কথা হচ্ছে সরি তোর টিমে রাখতে পারি নাই। তো আমি ঘুম থেকে উঠেই ফার্স্ট কথা এটা যখন শুনছি না, আমি একটু মানে আমার একটু সময় লাগছে কয়েক সেকেন্ড। তো আমি বলছি, কেন? তো বলতেছে যে সবকিছু তুই এখনো ফিট না, সো এই কারণে তুই এখনো, ডক্টর বলছে যে তুই এখনো পুরোপুরি ফিট না। আমি ফাইন, তাহলে তো যেহেতু আমি ফিট না, তাহলে আমাকে প্র্যাকটিস ম্যাচ খেলতে কি জন্য নিয়ে আসছেন? রাইট। আমি তো ফিটই না। সে বলতেছে আমি এখনো মাঠে নামার জন্য প্রস্তুত না। তো এই প্রশ্নগুলো করা, আমি যখন 3টা প্রশ্ন করা শুরু করছি, সে আর তার কাছে কোনো উত্তর নাই। তো উত্তর যখন দিতে পারে নাই, তখন সে বলছে ঠিক আছে সামনাসামনি দেখা হলে করে কথা বলবো। ইটস ফাইন, সব শেষ। কথা বললাম, আরো কিছু কথা হয়েছে সেটা এখানে না বলি। তখন আমি প্র্যাকটিস ম্যাচ খেললাম, প্রথমটাতে আমি ভালো করলাম, 60 or 70 রান করলাম। So, clearly আপনি ফিট ছিলেন আর কি। হ্যাঁ, সো আমি প্রপার, আমি 50 ওভার ফিল্ডিং করছি, ব্যাটিং করছি। শেষ ওই ম্যাচ টিম সিলেকশন হয়ে গেল, আমি বাদ আনফিটের কারণে, যে আমি ইনজুরি। তো আমি পরবর্তীতে এসে ডক্টরকে জিজ্ঞেস করলাম যে, বলছে না আমি তো ক্লিয়ারেন্স দিয়ে দিছি। এখন আরেকজন ট্রেনারকে জিজ্ঞেস করলাম যে না আমি তো ক্লিয়ারেন্স দিয়ে দিছি। সো আমি আর কি মানে সো ট্রান্সপারেন্সি আছে, উত্তর দেয়, বাট অ্যাকুরেসিটা আসলে একটু- হ্যাঁ, সো সেও হয়তোবা ভাবছে কিনা জানি না যে আমি তার কাছে জিজ্ঞেস করব, সে হয়তোবা সে ভাবে নাই, কিন্তু আমি জিজ্ঞেস করলাম কারণ আমি তাকে থ্যাঙ্কস দিছি এই কারণে যে উম, যে 10 বছর পরে আমি যে বাদ পড়লাম, কেন বাদ পড়লাম, আপনি যে বলছেন, কেউ একজন ফোন করে বলছে যে তুমি বাদ, এতে আমি খুশি। যে অন্য সময় তো আমরা হয় সাংবাদিকের কাছে শুনি, নাইলে মানে কোনো এক জায়গায় ফেসবুকে দেখি যে আমি টিমে নাই। হ্যাঁ, সো আপনি বলছেন, আমি এতে খুশি অনেক, কিন্তু সকাল সকাল না বললেই পারতেন, রাতে বললে একটু ভালো হতো। যে ঘুম থেকে উঠে ফার্স্ট শব্দ এটা শুনলাম। তার পরের ম্যাচও খেললাম, পরের ম্যাচও হয়তো বা 45 আর Very 42 fit, এরকম কিছু মাশাআল্লাহ। একটা করলাম। হ্যাঁ। আমি হ্যাপি ছিলাম এই কারণে যে আমাকে বলছে যে আমি ফিট না, কিন্তু আমি ফিট ছিলাম। সো মানে 10-12 বছরে একটা জিনিস আমি হ্যাপি যে জানতে পেরেছিলাম ওই যে কি কমিউনিকেশন কারণে। লাইনটা শুরু হয়েছে হ্যাঁ, আর কি, হ্যাঁ। হ্যাঁ। বস, আপনি বলেন না, so যখন আপনি দলের বাইরে থাকেন তখন কোনো কি ক্রিকেটিং গুরু বা মেন্টর আছে আপনার, যে আপনাকে সাপোর্ট করা বা একটা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে? ভাই যদি একজনের নাম একদম বলতে হয় আর অনেস্ট কি। যদি বলি, আমার কাছে মনে হয় না আমার মতো বাংলাদেশে অন্য কেউ আছে যে এত কোচের কাছে প্র্যাকটিস করছে। আচ্ছা। মানে আমি মনে হয় সবার কাছে প্র্যাকটিস করছি, যে কার কাছে গেলে আমি মানে খুঁজে পাবো যে আমি অ্যাকচুয়ালি কোচিং জিনিসটা কি শুধু যে ব্যাট বল করানো এটা না, বিশ্বাস জিনিসটা খুবই বড় একটা জিনিস। আমার স্যার ছিলেন হচ্ছে মানে আছে রুশু স্যার বিকেএসপির। তো তার সাথে আমি আগে অনেক কথা বলতাম। পরে আমি সব মানে বাংলাদেশে যত কোচ আছে ম্যাক্সিমাম কোচের কাছে প্র্যাকটিস করছে। দিন শেষে যে আমি একজনের কাছে যে ঠেকছি, যে সে অনেক আগে থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে জড়িত, কিন্তু আমি তার সাথে কখনো কাজ করি নাই। তার সাথে কাজ করতো, তার বড় ভাইয়ের সাথে কাজ করতাম আমি সাতক্ষীরাতে, সোহেল জি। সোহেল ইসলাম। আমি মামা বলি কারণ তার ভাগ্নে আমাদের সাথে, আমাদের বড় ভাই ছিল, তাকে সে মামা বলতে বিধায় আমি এখন তাকে মামা বলে ডাকি। সবাই ভাবে যে কেন জি। মামা বলি, আপন কেউ কি না, অ্যাকচুয়ালি না। আহ, ওনার কাছে আমি এখন অনেক কিছু জিজ্ঞেস করি, আহ, অনেক কিছুই শুনি, এই কারণে যে ওই যে বললাম বিশ্বাস, উনি যে কথাগুলা বলে আমার কাছে মনে হয় সেই তার গ্রহণযোগ্যতাটা আছে, এবং আমার প্রশ্নের গ্রহণযোগ্যতাও সে দেয়। তার কাছে উত্তর না থাকলেও সে বলে আমার কাছে উত্তর নাই, আমি 2 দিন পরে উত্তর দিব, এবং উত্তর থাকলে তো দিয়েই দেয়।
আমার কাছে এই বিশ্বাসটা আসছেও একজনের মাধ্যমে, হাতুরা সিং এ। ও লাইক আমি যখন শুরু করি অ্যাকচুয়ালি ওর সাথে শুরু করছি ন্যাশনাল টিমে, তো ও অ্যাকচুয়ালি এইভাবেই আমাকে ট্রিট করতো, যে প্রশ্ন করলে উত্তর দিত, না প্রশ্ন ওর কাছে উত্তর না থাকলে সে আমার কাছে 2 দিন সময় নিত বা একদিন সময় নিত, যে তোমার এই প্রশ্নের উত্তর আমি নিয়ে তোমাকে দিব। সো আমি সেই জিনিসটাই ওনার মধ্যে পেয়েছি বিদায় আর কি এখন এই বিশ্বাস জিনিসটা আসছে। তো এটাই আর কি, মানে এটাই। আলাদা ওইরকম কিছু না, কিন্তু আমি অনেক কোচের কাছে প্র্যাকটিস করছি, এটা সত্য। আপনারা দুজনই এখন খুব ভালো ফর্মে আছেন, সো আই ওয়ান্ট টু আস্ক যে একটা প্লেয়ার কামব্যাকের ক্ষেত্রে বিসিবি কত বড় একটা রোল কাজ করে এখানে, বা বিসিবি কে আপনাদেরকে সুযোগ করে দেয় ঠিক মতো? কাজ আপনার তো কামব্যাক হয়েছিল, সো ওখানে বিসিবি রোলটা কেমন ছিল? না, যখন কোভিডের পরে যে কামব্যাকটা 2020 সালে, 20 থেকে আল্লাহর মতো 26 চলতেছে, এখনো আছে। লাস্ট কয়েক বছর ধরে বিসিবি ভালো মতো আমাকে ম্যানেজ করতেছে, কিন্তু আমি যখন 20 সালে আসি, ওই সময়টা আসলে আমি কেউ ছিল হেল্প না, পাইনি বিসিবি থেকে, ওই সময়টা। সো জাতীয় দলের বাইরে থাকতে বিসিবি যথেষ্ট হ্যাঁ, সাপোর্ট তো প্রোভাইড করতে এখন এই পারতেছে না। জিনিসগুলো ইমপ্রুভ হইতেছে। ইভেন লাস্ট কয়েক বছর টেক কেয়ার করা হইতেছে ভালো মতো, বিকজ তার আগের কয়েক বছর টানা দিয়ে আসতেছি এজন্য। সো But is this because you are in the system? What if you are not in the national team নট ইন setup? দ্য সিস্টেম হইলে ভেরি ডিফিকাল্ট এখনো আমার কাছে মনে হয়। কারণ দেখেন একটা জিনিস, রিসেন্টলি তামিম ভাইয়ের ইন্টারভিউ দেখলাম যে আমাদের গ্রেড 2 একটা সিস্টেম করা হবে ফার্স্ট ক্লাসে। আরো কিছু জিনিস ডেভেলপ করা হইতেছে, বা বিভিন্ন জিনিস নিয়ে কাজ হইতেছে, যেই জিনিসগুলা কিন্তু আমরা অতীতে হইতে দেখি নাই। তো তামিম ভাই কেন করতেছে? বিকজ অফ সে নিজে 15-16 বছর ন্যাশনাল টিমে খেলছে, নিজেও কিছু ক্ষেত্রে ভুক্তভোগী হয়ে আসছে, অ্যাজ এ প্লেয়ার হিসেবে বুঝতে পারছে এই ফ্যাসিলিটিস গুলো ইম্প্রুভ হওয়া উচিত। সে এসে ডিরেক্টলি ওই জায়গাগুলো আগে হাত দিচ্ছে। আমি শিওর সামনে আরো অনেক ওয়েল ফ্যাসিলিটেড হব আমরা ইনশাল্লাহ। কিন্তু এই যেই প্লেয়ারটা বাদ পড়তেছে, এবং এই মানে 25-30 জন ন্যাশনাল স্কোয়াড বা সিস্টেমের প্লেয়ার বাদেও যে আরো 150-200 প্লেয়ার, ভালো প্লেয়ার আছে, যারা হয়তো খেলছে বা খেলবে ন্যাশনাল টিমে, তারা অনেক সাফারার। বাট হয়তো এখন আগের তুলনায় ফ্যাসিলিটিস কিছুটা বিল্ড হইছে, বা বেশ কিছু একাডেমি হয়েছে আশেপাশে, ক্রিকেটার্স হয়েছে, বা আরো কিছু একাডেমি আছে, ওখানে হয়তো অনেকে যে যে আলাদাভাবে প্র্যাকটিস করতেছে। কিন্তু আমরা যদি যদিও অন্য দেশের সাথে মিলায় লাভ নাই আমাদের, কিন্তু অন্য অন্য জায়গায় দেখা যায় যে ফ্যাসিলিটিস বা সিস্টেমগুলো আরো অনেক উন্নত, যে জিনিসটা হয়তো আমাদের এখন হওয়া শুরু হইতেছে। কিন্তু ন্যাশনাল টিমের বাইরে একটা প্লেয়ার যদি ভালো মতো নার্সিং না হয়, তাহলে কিন্তু ডিফিকাল্ট ন্যাশনাল টিমে এসে সার্ভ করা। ন্যাশনাল টিম কিন্তু এসে মানুষের ডেলিভার করার জায়গা, শেখার জায়গা না। খুব কম প্লেয়ার হয়তো মানে শিখবে কোথায়, এইচপিতে, এ টিমে বা ডোমেস্টিকে। এই জিনিসগুলো, জায়গাগুলো আমরা শিখে আসলে তখন ন্যাশনাল টিমে এসে প্রপার ডেলিভার করাটা যাবে। ন্যাশনাল টিমে এসে যদি আমি শিখতে শিখতে 3-4-5 বছর চলে যাবে, আবার বাদ পড়বো, যেটা তাহলে তো এরকম প্লেয়ার রোটেশন হইতেই থাকবে, কনসিস্টেন্ট কেউ থাকবে না। তো আমাদের অফ দ্য ফিল্ডের ফ্যাসিলিটিস ন্যাশনাল টিমের বাইরে আরো বেশি হতে হবে, তাহলে ইনশাল্লাহ আরো ন্যাশনাল টিমটা ভালো হবে। রাইট। সৌম্য ভাই, এবং যখন আপনি জাতীয় দল সেটআপের বাইরে থাকেন, তখন বিসিবি থেকে আপনাকে কি ধরনের ফেসিলিটিস প্রোভাইড করা হয়? ভাই ওই যে তাসকিন বললো যে বেশ কিছু একাডেমি হয়েছে, সো আমিও নিজে একটা একাডেমির সাথে শেয়ার অন করি। তো এটা আমার আসছে এই একটা কারণে, কারণ আমি মাঝখানে যে বললাম আমি অনেক কোচের কাছে প্র্যাকটিস করছি, আমি অনেক সময় আছে কোনো উইকেট পাই নাই, মাঠে ঢুকতে পারি নাই, প্র্যাকটিস যে করব আমি যাওয়ার কোনো জায়গা পাই নাই যে আর কোথায় বিসিবি প্র্যাকটিস থেকে তখন করব। সাপোর্ট চাইলে? না, তখন সাপোর্ট করা হয় নাই সত্য কথা বলতে, আর কারণ ন্যাশনাল প্লেয়াররা বাদে তো উইকেটও পায় না আমি তখন বাংলাদেশ তো টিমে আছে। ন্যাশনাল টিম থেকে বাদ হুম। পড়ছি। সো ওই সময় আমি কোনো উইকেট পাই নাই, কোনো প্র্যাকটিস ফ্যাসিলিটিস পাই নাই। সো ওই যে বললাম যে নিজেকে মেক করা, নতুন করে ভেঙে তৈরি করা, ওই যে একটা অপরচুনিটি দিতে হবে, সেইগুলো আমি পাই নাই। এই জন্য আমি ওই যে একটা বললাম যে আমি প্লেয়ার থাকতেই
একটা বিজনেসের দিকে চলে গেছি। তার কারণ তাও বিজনেসটার দিকে এই কারণে গেছি যে আমি ক্রিকেটের দিকেই গেছি, যে আমি যেন নিজে যে প্র্যাকটিস করতে পারি সেটাই। সেখানে, সেজন্যই আমার ওইখানে যাওয়া। এই একটাই কারণ যে আমি ওই যে ভুক্তভোগীটা হইছি, ওই জন্য অন্য কেউ না হয়, আমি যেন ওইখানে একটা ভালো কোনো জায়গা তৈরি করতে পারি, জন্য একটা প্লেয়ার যে সেখানে ভালো প্র্যাকটিস খুবই করে ভালো একটা ইনিশিয়েটিভ। ক্যামব্যাক করার সুযোগ পায়, বা ভালো কোচের আন্ডারে সে প্র্যাকটিস করে জন্য একটা ভালো জায়গা আবার সে ফিরতে পারে। তা আমি আমি যে জিনিসটা ফিল করেছি সেইখান থেকে ওইখানে যাওয়া। আর এখন অনেক ডেভেলপ হয়েছে, এখন অনেক ভালো হয়েছে, যে এখন যারা টিমে থাকে না তাদেরকেও অনেক বেশি টেক কেয়ার করা হয়। নতুন নতুন উদ্যোগ নিয়েছে, যে বিভিন্ন রকম, যে কিছুদিন আগে টাইগার্স ছিল, এখন হয়তো ওইটার নাম চেঞ্জ হয়ে অন্য কিছু হতে পারে, যে 12 মাস তারা প্র্যাকটিস করবে, রেড বল হোয়াইট বল। সো এগুলো খুবই ভালো, কারণ সেটার জন্য কি হয় যে তারা প্র্যাকটিসে থাকলে তাদের তারা যে ন্যাশনাল টিমের কোচদের নজরে আছে, বা যে রাইট লাইনে প্র্যাকটিস করতেছে, কনফিডেন্সটা কনফিডেন্সটা থাকে থাকে আর কি। তার মধ্যে, সে যে না আমি যে কোনো সময় ভালো করলে আবার ব্যাক করব, কারণ আমাকে ওইভাবে তারা হেল্প করতেছে, কিন্তু আগে জিনিসটা ছিল না। আমরা এখন আরেকটু লাইটের টপিকে আসবো। ফ্যানরা মনে হয় সবাই সবসময় জানতে চায় যে ক্যামেরার সামনে তো আমরা দেখি একটা ভার্সন, ক্যামেরার পিছনে ড্রেসিং রুমের মধ্যে আসলে কি হয়, ড্রেসিং রুমের কালচারটা একটু শেয়ার করা যাবে? অ্যাকচুয়ালি আমাদের একটা কমফোর্টের জায়গা। মানে কমফোর্টের জায়গা বলতে পারেন, আমাদের ফ্যামিলি সব, মানে আমাদের সেকেন্ড ফ্যামিলি এটাই। আমরা সত্য কথা বলতে বাসার থেকে ড্রেসিং রুমে বেশি কাটাই, প্লেয়ারদের সাথে আমরা বেশি সময় দিই। আমরা সবাই সবাই জানি, সবাই সবার হ্যাপিনেসটা কোথায়, কে কি পছন্দ করে, কে ফান পছন্দ করে না, কে বেশি সিরিয়াস থাকে, এটাও আমরা জানি। ড্রেসিং রুমে এমন থাকে, খেলার যখন চলে তখন এনভায়রনমেন্টটা পুরা ডিফারেন্ট থাকে, কারণ তখন সবাই ফোকাস থাকে, কিন্তু তার মধ্যে আমরা ফান করি, কারণ ওই যে টেনশনটা কাটানোর জন্য। আবার অনেক সময় যখন আমরা ক্যাম্প করি তখন আমরা পুরোটাই ফান করি, তখন যতটুকু সময় প্র্যাকটিস করি ফোকাস প্র্যাকটিসে, বাকি সময়টা আমরা ড্রেসিং রুমের মধ্যে ফান করি, যে না এই যে কষ্টটা করতেছি ওইখানে যে যেন এই কষ্টটা সবাই ভুলে যায়। রাইট। ড্রেসিং রুমে different- কারা সবচেয়ে বেশি জমায় রাখে তাসকিন ভাই? যদি এখনকার টিম হয় কারা সবচেয়ে বেশি জমায় যাকে রাখে? প্রশ্ন করছেন সেই রাখি তো, এই জন্য বলতে পারতেছে না। না আসলে দেখা যায় যে একজন আরেকজনকে নাড়ানাড়ি করা বা খোঁচানো, টুকটাক গল্প শুনছি, একটা বলবেন আমাদেরকে? বিভিন্ন ক্ষেত্রে আমরা মানে বলে এটা তো অতীতে অতীতে ছিল, এখন বলেন নাই। বলেন, সমস্যা নেই। অতীতে ছিল মানে হ্যাঁ। কেউ ন্যাশনাল টিমের ডেবু হইলে তারে অনেক সময় সবাই মিলে প্যান্ট ট্যান্ট খুলে দিয়ে পুলে ফেলাই দেওয়া, এই জিনিসগুলো ছিল আগে, ঠিক আছে। ইভেন আমার সাথে হয়েছিল। তো আমি মাস্টারি Lead ভাই দিছিল আমারে কে? আচ্ছা, মাস্টারি ভাই আমারে দেখা গেছে করে দিছিল। তো এই জিনিসগুলো আর কি র্যাগিং ছিল, মজা, হ্যাঁ, মজা ছিল, এটাতে মজা, হ্যাঁ, মানে এটা র্যাগিং না অ্যাকচুয়ালি, এটা হ্যাঁ। একটা মানে কি একটা বলবো, যে culture তুমি build একটা করা কালচারে আর কি। আসছো, সে ওয়েলকাম করা, এটা হচ্ছে ওয়েলকাম ছিল। আগে ছিল, এখন কিন্তু এখন নাই, এটা আগে এখন ছিল, চেঞ্জ বাট এই হয়ে জিনিসটা গেছে, মজা ছিল, মজা ছিল। ছিল, আমরা কেউই পার্সোনালি নিত এখন না। কি হয়? এখন কিছু হয় না, একটু মজা টজা করলে তো না, এখন ভালো। আমরা এমনি ড্রেসিং রুমে দুষ্টামি কথোপকথন হয়, লিড হাসাহাসি দেয় হয়। কারা? আপনি মানে ছাড়া? আমি তো দেখা গেছে এমন এমন টপিক তোলা শুরু করি, তাহলে সবাই ইনভলভ হয়ে হাসাহাসি করতে থাকে, টাইম পাস হয়। এই জিনিসটা ঠিক নিয়ে আছে। একটা ইয়ে ছিল না আমাদের, তুই এই টিমটা ছিলি কিনা জানি না, আমরা সবাই এক টিম সুইমিং এ গেছি, সুইমিং বলতে আমরা বিচে গেছি ওয়েস্ট ইন্ডিজে। তো তো আমি আর মোসাদ্দেক হোসেন সৈকত ওইবার ফার্স্ট আমরা এই টিমে ট্যুরে গেছি ওয়েস্ট ইন্ডিজ বারবাডোসে। তো আমাদের হোটেলটা ছিল হচ্ছে, এটা হোটেল, এটা রোড, আর ওইটা বিচ। Beach, হ্যাঁ। সো এটা হচ্ছে দূরত্ব আর কি। তো সবাই ফান করতে করতে কি হঠাৎ মনে হলো যে এদের দুজনকে ওয়েলকাম করতে হবে। সো আমাকে আর মোসাদ্দেককে ওয়েলকাম করলো, যে কিভাবে করে বিচের পানির মধ্যে, মাঝখানে বিচের মাঝখানে আমাদের উলঙ্গ করে আমরা আবার কাপড় টাপড় নিয়ে গেছি, কাপড় ওরা নিয়ে ওরা দুজন চলে গেছে। বিচের মধ্যে আমরা পানির বিচের তলায় মধ্যে বসে পানির আছি। মধ্যে বসে আছি। এটার সো এটা video খুবই থাকলে- একটা ইয়ে। সো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা ওরা দুজন কিন্তু কাপড় ছাড়াই এমনি হাত দিয়ে দৌড় মারছে হোটেল রুম। এটা বাংলাদেশি মিডিয়া জানতে পারলে পরের বার টোর না, পেলে এটা- সময় যাবে তো। এটা একটা ফান ছিল, কিন্তু আগে এগুলো ফান ছিল অ্যাকচুয়ালি। কোনো প্লেয়ার যে মাইন্ড করতো সেটা না, যে তুমি একটা জায়গায় আসছো, একটা কালচারে, একটা ওয়েলকাম, কিন্তু আপনাকে যে
ওটা করে যে সবার সামনে মানে মানহানি করতেছে সেটা না, তুমি পানির ভিতরেই আছো কিন্তু হুম। জাস্ট তুমি হইছো, ওয়েলকাম হইছো, শুধুমাত্র ঠিক প্যান্টটা না, আছে, ইটস হ্যাঁ। ওকে। না, এখন It's like আসলে manage হয়ে অনেক যাবে। রিলস এর যুগ, হ্যাঁ। এই জন্য এইসব আর করা হয় হ্যাঁ, না। সোশ্যাল মিডিয়া ছাড়া হ্যাঁ। লাইফটা আসলে কেমন ছিল, মাচ বেটার। সোশ্যাল মিডিয়া ফান, নট খারাপ লাগে যে সেটা না, কিন্তু বেশি আবার প্রবলেম। ড্রেসিং রুম না, আমার রিলি ওয়ান্ট টু আস্ক যে একটা খেলা হারলে হোয়াট ইজ দ্য ভাইব ইন দ্য ড্রেসিং রুম, একটা খেলা জিতলে হোয়াট দ্য ভাইব, একটু ডিফারেন্সটা বলা যাবে? জিতলে তো বেশি মজা লাগে, সবাই জলই থাকে। হারলে দেখা গেছে প্রথম ঘন্টাখানিক সবাই একটু কোয়াইট থাকে, কারণ আপসেট সবাই থাকে। মানে অনেকে আমরা ওই দিন ঘুমাইতে পারি না, আপসেট থাকি। আর যে কারো কারণে যদি হারে, সে তো আরো বেশি সুপার আপসেট থাকে। ডু ইউ থিঙ্ক ফ্যান্স রিয়েলাইজ দ্যাট? কারণ ফ্যানরা তো প্রায় ভাবে যে না আপনারা কেয়ার করেন না, হারছে সো হোয়াট, ওরা ওদের ইনিংস খেলে চলে না, গেছে। এমনও দিন গেছে, ফ্যানরা কিন্তু ধরেন- প্রায় ভাবে যে এত মানে প্লেয়াররা ধরেন ক্রিকেট বুঝে। এমন হয় যে আমরা হয়তোবা আমরা মাঠ থেকে যখন বের হই, কারোর সাথে দেখা হলে হাসিও চলে আসে, তখন সবাই ভাবে যে না, যে ও হারার পরও হাসতেছে, কিন্তু আপনার সাথে আমার দেখা হয়েছে, আপনাকে কিছু আমাকে তো একটা ওয়েলকাম করতে হবে, সো আমি তো স্যাড হিসেবে করতে পারি না। সো ওইটা করার পরে ড্রেসিং রুমে আমরা যখন যাই তখন তো সবাই আমরা চিন্তা করি যে আমরা কেন হারছি, কি কারণে হারছি, আমাদের কোথায় ভুল ছিল, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। অনেক সময় আছে আমরা হোটেলে যাই যে কেউ রুমেই ঢুকে না, ওই লবিতেই বসা থাকে, সবার রুমের সামনে আমরা একসাথে বসি, ওইখানে দেখা যাচ্ছে সারা রাত চলে যায় ওই গল্প করতে, কেন হয়েছে, কি কারণে হয়েছে। রুমে কেউ ঘুমাচ্ছে না, হঠাৎ 3টা 3:30টার সময় তাসকিন বলতেছে ভাইয়া ঘুম আসতেছে না, বাইরে বেরো, রুমের সামনে বসে গল্প করছি, ওই আরেকজন শব্দ শুনে সেও বেরোয়। সো কি হয়, ওই দিনটা আমাদের খুবই আপসেট যায়। না, আসলে সবাই হয়তো ভাবে যে আমরা অনেক মানে রিল্যাক্স থাকি হারলেও। এটা ভুল কথা একদমই। আমরা অনেক হার্ট হই এবং ঘুম আসতে চাই না, বা যেমনি হোক সবাই তাড়াতাড়ি রিকভার করার ট্রাই করি সেটা, বিকজ আবার 2 দিন বা 1 দিন পরেই খেলা থাকবে। আর আরেকটা জিনিস যেটা, মানে খারাপ খেললে বা হেরে গেলে তো ওই দিন তো মানে যে যত আর্লি রিকভারি করা যাবে, কিভাবে কি ভুল হয়েছে সেটা নিয়ে মিস্টেকটা ঠিক করে আসতে ডু ইউ হবে। টেক দ্য লস ইমোশনালি এন্ড ভেরি পার্সোনালি ব্যাপারটা? সামটাইমস হয়ে যায়। কোচরা কি বলে সাধারণত? কোচরা হারলে বেশি মেন্টালি সাপোর্ট করার ট্রাই করে ওই দিনটা, কিভাবে দ্রুত কামব্যাক করা যায়, কিভাবে নেক্সট ম্যাচটা আরো একটু ভালো করা যায়। কিন্তু এটাও বুঝতে হবে অ্যাজ এ হিউম্যান, ইমোশনালি যদি সেই জিনিসটা ওই দিনের পরে তাড়াতাড়ি শেষ না করে শিখে যদি না আসতে পারি, এই জিনিসটা ক্যারি করলে কিন্তু জাস্ট একটা প্রেশার ছাড়া আর কিছুই না। কালকে 5টা ম্যাচ উইকেট পাইছি বা 10 ওভারে 70 রান দিছি, এটা কিন্তু কালকেই শেষ, আবার নেক্সট ম্যাচটা নতুন করে শুরু হবে। তো এটাই যে ক্রিকেট আমাদের জীবনের একটা অংশ, জীবন না। হ্যাঁ, তো এটা জীবনের হয়তো আমার ক্রিকেট আমার জীবনের সবচেয়ে বেশি বেশি মোস্ট প্রায়োরিটাইজ একটা জিনিস, আমার নেশা পেশা সবই। কিন্তু নেক্সট দিন আমাকে তো আবার খেলতে হবে। অ্যাট দ্য সেম টাইম সবাই ডিফারেন্ট, কেউ হইতে পারে কিভাবে রিকভারি করবে, হইতে পারে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করলে, একটু হইতে পারে একটু বাইরে যাইতে পারলে, বা কারণ কারণ নেক্সট ডেতে কিভাবে রেডি হব সেটার জন্য তাকে ওইভাবে প্রিপারেশন নিতে হয়। কিন্তু এটা আবার অনেক সময় অনেকে নর্মালি নেয় না, যে কেন ফ্যামিলি নিয়ে আসে বা কেন আমাকে তো রেডি হইতে হবে নেক্সট ম্যাচের জন্য। এই জিনিসগুলো আই হোপ ফ্যান্সরা আগের থেকে অনেক বেটার ক্রিকেট বুঝে, তারও আস্তে আস্তে বুঝবে। আমরা এখন আস্তে আস্তে ড্রেসিং রুম এবং স্টেডিয়ামের থেকে বের হয়ে একটু বাইরে যাই, যে বিদেশে যখন আমরা সিরিজ খেলতে যাই, ইজ দ্যাট মোর অফ আ চ্যালেঞ্জ দেন প্লেইং এট দ্য হোম অফ ক্রিকেট শেয়ার বাংলা? মানে বিদেশে কি আরো অনেক বেশি চ্যালেঞ্জিং লাগে? না, অবশ্যই, কারণ ধরেন এটা হচ্ছে আমরা পরিচিত একটা জায়গা, আমরা জানি যে এইখানে কোন দিক দিয়ে বাতাস আসে, কোন সাইডটা একটু বড় থাকে, উইকেটটা কেমন, সকালের উইকেটটা কেমন থাকে, বিকেলে থাকে, কিন্তু আমরা যখন বাইরে যাই ওই জিনিসটা তো আমাদের কাছে অপরিচিত থাকে। সো ওইটা খুব শীঘ্রই আমাদের মধ্যে ওন করতে হয়, এবং অনেক সময় আছে যে আমরা খুব তাড়াতাড়ি ওন করতে পারি, অনেক সময় আছে দেখা যাচ্ছে আমাদের 1টা ম্যাচ 2টা ম্যাচ চলেও যায়, কারণ আমরা এনভায়রনমেন্ট বুঝতেই পারি না, কারণ ওদের সব অন্য লেভেলের থাকে। ধরুন অনেক সময় অনেক জায়গায় ঠান্ডা, অনেক জায়গায় আবার বাতাসের সাথে ঠান্ডা, অনেক সময় আছে যে রাতে খেলা হচ্ছে, সকালে খেলা হচ্ছে। সো এটা বোঝা, মানে যত দ্রুত আমরা, আমাদের কাজই ওইটা খেলা, কিন্তু আমরা চেষ্টা করি যত দ্রুত আমরা Adjust জিনিসটা করা, অ্যাডজাস্ট করতে পারি। সো দেশের থেকে বাইরে খেলাটা আরো বেশি টাফ থাকে, এবং ডু ইউ তাছাড়াও লাইক দ্য চ্যালেঞ্জ? অবশ্যই, কারণ
ডিফারেন্ট চ্যালেঞ্জে ভালো করার একটা মজা আলাদা। আপনি আর যখন প্রত্যেকটা হোমই তো ওদের ওদের অ্যাডভান্টেজটা নেয়, অ্যাডভান্টেজটা নেয়। যে কিভাবে আমরা কোন জিনিসটাতে স্ট্রাগল বেশি করি হুম। সেই জিনিসটা As a fast bowler, do you think the pitches in Bangladesh নাকি the pitches abroad help you more? অ্যাব্রোডে বেশি হেল্পফুল হয়, কিন্তু সাবকন্টিনেন্টের বাইরে। হুম। কিন্তু এখন আমাদের দেশে স্পোর্টিং কন্ডিশন বানানো শুরু হচ্ছে, স্পোর্টিং হইলে ব্যাটসম্যান বোলার দুজনের জন্য একটু হেল্প থাকে আর কি। আপনারা দুজনে বেশ স্টেডিয়ামে খেলছেন দেশের বাইরে, which one is your favorite? আমার ফেভারিট এমসিজি, মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম। কয়বার খেলার চান্স ছিল ওখানে? দুইবার খেলছি, দুইবারই 2015 ওয়ার্ল্ড কাপ না, ইন্ডিয়া আর শ্রীলঙ্কার সাথে। ম্যাসিভ স্টেডিয়াম। আমার হচ্ছে স্বপ্ন ছিল লর্ডসে খেলার, এটা খেলেছি, কিন্তু খেলে ভালো লেগেছে এমসিজিতে। ওয়াও, সো অস্ট্রেলিয়া খেলাগুলো কেন এত স্পেশাল হয়? আমি অস্ট্রেলিয়া থেকে বড় Actually, হয়েছি, অনেক ওদের ইন্টারেস্ট কাজ করে। ওয়েদারটা ভালো ছিল, এবং আমরা ওইখানে যখন খেলেছি ম্যাক্সিমাম হচ্ছে আইসিসি টুর্নামেন্ট গুলো খেলেছি। সো আইসিসির একটা এনভায়রনমেন্টই আলাদা ছিল। উইকেট মানে কোনো হোম তারা বেনিফিট নেয়নি, ভালো উইকেট ছিল এবং আদার যত ফ্যাসিলিটিস ছিল খুবই ভালো। সো সবকিছু মিলিয়ে বলবো যে আহ, ওইটাই বেস্ট ছিল আর কি। আপনাদের একসাথে সবচেয়ে মেমোরেবল টুর বা টুর্নামেন্ট কোনটা? এই যে সেমই বলবো, আমরা দুজন 2015 ওয়ার্ল্ড কাপ, World Cup, হ্যাঁ। খুব মজা করছি এবং ভালোও খেলছি, দুইজনের হ্যাঁ। পার্সোনাল পারফরমেন্সও ভালো ছিল, টিম ওয়াইজ টিম পারফরমেন্সও ভালো ছিল, হ্যাঁ। তো আমরা ওইখানে তো ওই যে খুবই ইয়াং প্লেয়ার ছিলেন তখন আপনারা দুজনে। একদমই আমি ওই যে বললাম যে দুইজনেরই 15 হ্যাঁ। থেকে আমি জাস্ট তার আগে একটাই ম্যাচ খেলেছিলাম আর কি। সো দুইজনই আর কি নতুন ছিলাম আমরা। What was so special about that experience? স্পেশাল সবকিছু ছিল, কারণ বলবো যে ধরেন আমরা তখন ছোট ছিলাম, ও মাশরাফি ভাইরে পছন্দ করতো, ও তখন মাশরাফি ভাইয়ের সাথে ড্রেসিং রুম শেয়ার করতেছে, আমি সাকিব ভাই, তামিম ভাই বা আদার যারা ছিল, মানে সব সিনিয়র প্লেয়ার যারা ছিল ওদেরকে ফার্স্ট পছন্দ ওয়ার্ল্ড করি। কাপ দুইজনের। সো ফার্স্ট dream, ওয়ার্ল্ড কাপ, insane, এটা হ্যাঁ। ড্রিম ছিল। তো সবকিছু একসাথে হয়ে গেছে আর প্লাস কি, আমরা যে- গেছিলাম হচ্ছে 2 উইকস আগে প্রিপারেশন ক্যাম্প, হ্যাঁ তো আমাদের একটু ঘোরাঘুরির স্পেস ছিল আর কি, অনেক মজা করছি হ্যাঁ। আমরা। সো ওইটা একটা হ্যাঁ। ফান ছিল যে আমরা প্র্যাকটিস করতাম, তার বাইরে নিজেদের সময় দিতাম, তারপরে আবার প্র্যাকটিস করে একটা থাকে না মেন্টাল একটা পিস ছিল Peace of যে mind. কিভাবে আমরা যখন বাইরেও যেতাম তখনও আমাদের একটা প্ল্যান থাকতো যে কালকে কি করব, এবং প্র্যাকটিসের পরেও আমরা একটা চিন্তা করতাম আজকে আমরা কি করব, যেন আমরা বোর না হয়, কারণ আমরা অনেকদিন আগে গেছি, আমরা ফার্স্ট টাইম দুইজনই ফ্যামিলির থেকে এত বড় ট্যুরে হ্যাঁ, দেশের বাইরে খেললে কি হোমসিক লাগে নাকি না মজা লাগে? শেষের দিকে একটু লাগে, সত্য বলতে এটা মিথ্যা বলবো না, শেষের হ্যাঁ, দিকে একটু শেষে লাগে। লাগে। আর আমার এখন 2 উইকস এর পর থেকেই লাগা শুরু হয় আমার, ফ্যামিলি বড় হইছে একটু, বাবু আছে, বাট এখন একটু বেশি হোমসিক হয়। আর আমি চেষ্টা করি যদি 15-20 দিনের বেশি ট্রিপ হয়, ট্রাই করি অ্যাটলিস্ট কয়েকদিনের জন্য হইলেও ফ্যামিলিকে ওইখানে নেওয়ার, নিয়ে যাও। কারণ আমি মেন্টালি হ্যাপি না থাকলে আমার খেলাতে ইফেক্ট পড়তে পারে। হুম। চেষ্টা করি মানসিকভাবে খুশি থাকার। এখন তো আপনার দুজনই বহুত টাকা পয়সা কামান, সো আই ওয়ান্ট টু আস্ক যে আপনার কিসের উপর খরচ করতে সবচেয়ে বেশি ভালো লাগে? কার্স, হলিডেজ? না, দুইটা জিনিসে মানে কার তো সবাই চুপ কিনাই হয়ে গেল, হয়, সমস্যা, কিন্তু- ওয়ার ইজ দ্য মানি গোয়িং? না, গাড়ি তো থাকেই, গাড়ি তো একটা শখের জিনিস, আর তাছাড়াও ফ্যামিলি নিয়ে বাইরে যাওয়া একটা অন্যতম জায়গা। আপনার ফেভারিট হলিডে কোথায়? ফেভারিট হলিডে Favorite- ডেস্টিনেশন? মানে ডেস্টিনেশন ওইরকম মানে যেটা আছে সেটা তো ফ্যামিলির সাথে যাওয়া নিয়ে একটা জায়গা আছে, কিন্তু আমি বলতে গেলে আমার পার্সোনালি নিউজিল্যান্ড অনেক ভালো লাগে। এমনি তো টু বি অনেস্ট, আপনি কি ম্যারিড? না, ম্যারিড তো ওয়ান্স ইউ আর ম্যারিড আপনারও খরচ অনেক বাইরে যাবে। কার্ড কেমনে ধাপ ধাপ খরচ হয় বুঝতে পারবেন, ঠিক আছে। আর হচ্ছে আমি তো আমার ফ্যামিলির আমরা 3 ভাই বোন, আমি বড় ছেলে, তো আমার রেসপন্সিবিলিটি একটু বেশি, ফুল ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিতে হয়, তো খরচের জায়গা অনেক আসলে। সো ইন্ডিয়ান প্লেয়ারদের মতো ফারারি টায়ারি কেনার স্কোপ? আমাদের তো না। আসলে to be honest, ওরকম ইন্ডিয়ান প্লেয়ারদের মতো আয় না আর কি। আর যদি আয় থাকতো তাহলে এর মধ্যে দিয়েও যতটুকু আয় তার মধ্যে দিয়ে আমরা আমাদের বেস্টটা খরচ করার চেষ্টা করি, কারণ সব মিলেই তো ব্যালেন্স করতে হয়। রাইট। পডকাস্ট সেগমেন্টের ক্ষেত্রে আমাদের লাস্ট কোয়েশ্চেন আছে, যদি আপনার আজকে ক্রিকেটার না হইতেন আপনার কি হিসাবে কাজ করতেন? আমার ক্ষেত্রে বলা খুবই টাফ।
জীবনটা আসলে কোন দিকে যাচ্ছিল আমরা জানতে চাবো। আমি শিওর যে আমি আহ, আমার পড়াশোনা আমার করতেই হইতো, ওরও করতে হইতো, ওর বাবা টিচার, আমার ঠিক বাবা আছে। শিক্ষা অফিসার ছিল, টিচার ছিল, এবং আমার 2 ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা। ওয়াও, তো তো আমি যখন পড়াশোনার বাসা থেকে বিকল্প বের থাকতো হতাম, না। ঠিক আছে, আমি যখন ছোট ছিলাম, বিকেএসপি তে যাওয়ার আগে, তো আমার বাবা ওই সময়টা কিছু প্রাইভেট পড়াতো আর কি, বাসায় আসতো সবাই। তো স্কুল শেষ করে সবাই স্কুল ড্রেস পরে বাসায় আসতো, আর আমি স্কুল শেষ করে বাসায় এসে ড্রেস চেঞ্জ করে খেলতে চলে যেতাম। তখন আমার বাবা একটা ডায়লগ দিত, আমার এখনো মনে আছে, যে ওই দেখো মেঠো যাচ্ছে, মেঠো যে এখন কোথায় যাবে তার কোনো ঠিক নাই। ঠিক আছে। তো এইটা কেন বলতো, কারণ আমাদের যে এরিয়াটার নাম ছিল, ওটার নাম ছিল হচ্ছে মেঠো পাড়া। হ্যাঁ, তো ওই যে বলতো কারণ আমি যাচ্ছি যে এখানে, কারণ বাবা বাংলা টিচার ছিল, তো ওইভাবে বলতো আর কি, যে মেঠোদের সাথে সে আরেক মেঠো যাচ্ছে ঘুরতে meet আপনার করতে। বাবাকে আপনার ক্রিকেটিং স্টোরিটা ফুলি সাপোর্ট করছে ফ্রম দ্য ভেরি বিগিনিং? হ্যাঁ, আমার ফ্যামিলি করছে। সত্য, এটা একটা ঘটনা আমি বলি। আমার মেজো ভাই হচ্ছে ক্রিকেট খেলতো, এবং আমার বাবা ফুটবলার ছিল, বাবা ফুটবল গোলকিপার ছিল। তো আমার মেজো ভাই হচ্ছে ফার্স্ট ডিভিশনও খেলছে, ঢাকা ইউনিভার্সিটি সব জায়গায় খেলতো। তো ওর স্বপ্ন ছিল অনেক বড়, ও খেলবে। তো আমি আমি যখন ও 7-এ পড়ি, তখন আমাকে হঠাৎ বলে যে তুমি টুইসে যাও, স্টেডিয়ামে যাও, একটা আছে, টেস্ট আছে, তুমি টেস্টটা দিয়ে আসো। তো আমি বলছি, কিসের? তো বললো তুমি যাও। পরে গেছি, যেদিকে বিকেএসপির। ওয়াও, তখন আমি গেলাম, ওখানে যে আমাকে বললো ঠিক আছে তুমি ঢাকায় আসো। ওই ঢাকায় গেলাম, ঢাকায় যে ক্যাম্প ট্যাম্প করলাম, সবকিছু করলাম, চান্স পেলাম, চান্সও পেয়ে গেছি, সবকিছু শেষ। বাসা থেকে মেনলি আমার বড় মেজো ভাই আর বাবা অনেক সাপোর্ট করছে ওখানে যাওয়ার জন্য। বড় ভাই হচ্ছে সাইলেন্টলি সাপোর্ট করে সব সময়, সে কখনো সামনে আসে না, সে পিছ থেকে যত ব্যাক করা লাগে সব করে। কিন্তু এরা দুইজন হচ্ছে আর কি আমাকে বেশি সাপোর্ট করে। তো প্রথম 1 বছর আমি পুরা কান্নাকাটি করতে করতে শেষ। আমার মনে হয় যে আমি প্রত্যেকদিন কাঁদি, কেন যে এই খাবার খাবো না, মার হাতের খাবার ও খাবো, বাসায় তাহলে যাব, এটা সত্যি যে প্লেয়ারদের ডায়েট বাসায় মেইনটেইন যাব। করতে হয় হ্যাঁ, কারণ ওখানে হোস্টেল লাইফে নিজের মশারি নিজে টানা, বাসায় রাইট। গেলে সবকিছু হাতের কাছে থাকবে। হ্যাঁ, আমি এখানে থাকবো না। পরে হঠাৎ একটা 17-এর একটা ক্যাম্প হয় নেপাল ট্যুরের জন্য। তো আমার তখন পাসপোর্ট ছিল না, তো আমি পাসপোর্টের জন্য বাদ পড়ি। তো ওই ওয়াও, ওই দিনকে ওকে। আমি অনেক কান্নাকাটি করছিলাম, যে আমি মানে এক কান্নাকাটি করছি ফ্যামিলির জন্য, বাসায় যাব, আর এক কান্নাকাটি করলাম ক্রিকেটের জন্য। সো ওই দিনকে আমি ডিসাইড করছি যে না, এখানে কি আছে, কি মধু আছে, একটু চেষ্টা করে দেখি। ভাইয়ের কি কোনো বিকেএসপি না মজার এক্সপিরিয়েন্স আছে? বিকেএসপি তো অনেক ওই ক্যাম্প করছি আর কি। আমি আচ্ছা, বিকেএসপির না, ওখানে আমি ছিলেন না, ওকে, এখানে হ্যাঁ। ঢাকাতেই বড় হয়েছি, আবনি মাঠে। আর মানে যেটা বললেন যে কি হব, মানে আমি শিওর প্রত্যেকটা ছেলেদের এই ছোটকালের মোস্ট কমন ডায়লগ, বাবা খালি বলতো আমি রেজাল্টটা দেখবো, রেজাল্ট খারাপ হইলে গ্যারেজে ঢুকাই দিব, গ্যারেজের চাকরিতে ঢুকাই দিব, আর সামাও কোনো রকম পাস টাস করে যেতাম আর কি, ঠিক আছে। বাট আমার বিশ্বাস ছিল কিছু না কিছু একটা হইতাম, হয়ে যাবে, কি যে হ্যাঁ, হইতাম আল্লাহ জানে, কিন্তু কিছু না হইতাম আর কি, যাক। ভালো কিছুই। আর বিকেএসপিতে ক্যাম্প করছি অনেক, 15, 17, 19, অনেক মেমোরি আছে। তো ওগুলো অনেক মধুর মেমোরি। তো ওগুলো আসলে জড়িত অনেক কিছু। খালি একটা একটা কমন, মানে সব থেকে যদি বলি যে কোন মেমোরিটা আমার মনে আছে, আমি যখন আন্ডার 15 ন্যাশনাল টিমে ফার্স্ট সিলেক্ট হই, মেহেদী হাসান মিরাজ আমাদের ক্যাম্পে ও ছিল। হ্যাঁ, ও ছিল একটু ছোট সাইজে, ছোট ছিল, আর ও হয়তো আমাদের থেকে, আমার চেয়ে 1 বছরের ছোট হইতে পারে। তো 15 আমরা যারাই ছিলাম, আমি, সাদমান, আর অনেকেই ছিল। তো মিরাজকে প্রথম ট্যুরটায় রাখা হয় না, তো ও আর কি জড়াই ধরে ভাইয়া কান্দতেছে আমাদের, ঠিক আছে? আর একজনের জড়াই ধরে কান্দতেছে, আরে মানে খেলতে যাইতেছে না কই যাইতেছে, কান্নাকাটির সেশন চলতেছে পুরো। 21 দিনের ক্যাম্প হইছে, সবাই বিদায়ের সময় হাউ মাউ করে কান্দতেছে, আর মিরাজ আমাকে বাদ দিয়ে দিল ভাইয়া, এই জিনিসগুলো আর কি। হ্যাঁ, ক্যাপ্টেন তো রাগ করবে। না না, না। আমরা এগুলো ফান ছিল অনেক, Right. এই তো। বাট ওভারঅল আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। Awesome. এখন হচ্ছে আমরা আরেকটা গেম সেগমেন্টে চলে যাব, তারপরে একটা কোয়েশ্চেন করে শেষ করব। হুম। এই গেম সেগমেন্টটা আমার একদম ফেভারিট, কল ব্লাইন্ড র্যাঙ্কিং। আমি হচ্ছে একটা ক্যাটাগরি দিব, 1 by 1 করে যাব,
10টা মানুষের নাম বলবো, ইউ হ্যাভ টু র্যাঙ্ক দেম 1 to 10, বাট একবার একজনকে একটা নাম্বারে দিয়ে দিলে ইউ ক্যানট মুভ দেম অ্যাগেন। সো 10টা নাম দেওয়া হবে, ইউ গো 1 by 1। সো ব্লাইন্ড র্যাঙ্কিং হচ্ছে ফার্স্ট ডে আমরা করবো, উবেদ ভাইয়ের সাথে করব। এটা হচ্ছে আপনার ফেভারিট বাংলাদেশি ফাস্ট বোলার হিসাবে, আপনার ফেভারিট, ইউ প্লেস দেম ইন এনি র্যাঙ্ক ইউ ওয়ান্ট। ফার্স্টে নাম দিলাম হচ্ছে নাহিদ রানা। 1 to 10 এর মধ্যে কোথায় দিবেন আপনার ফেভারিট বাংলাদেশি ফাস্ট বোলার হিসাবে? একবার দিলে কিন্তু লক। একবার দিলেই লোক, হ্যাঁ। 5। নাম্বার 5, ওয়াও, ওকে, নাইস। রুবেল হোসেন, একটু চিন্তা ভাবনা করে আনসার দিয়ে। দেখি সিনিয়র প্লেয়ার একটু সেন্সিটিভ হয়, বেশি ভয় লাগে কনকে। না, জাস্ট আমি চিন্তা করতেছি অ্যাচিভমেন্ট সহকারে আর কি। জি। আপনার ফেভারিট? হ্যাঁ, আমার ফেভারিট, হ্যাঁ। কারণ আমরা ছোট থেকে যাদেরকে দেখছি তাদেরকে তো রাখতেই হবে, কারণ হ্যাঁ, ওরাই তো হ্যাঁ। মেক একটা জায়গা তৈরি করে দিচ্ছে। 4। নাম্বার 4, সো নাম্বার 5 we have নাহিদ রানা, নাম্বার 5 রুবেল হোসেন। আপনি নিজেকে কোথায় দিবেন মিস্টার তাসকিন আহমেদ? 3। নাইস। শরীফুল ইসলাম? 6। ওকে। তানজিম হাসান সাকিব? 10। এবাদত? হ্যাঁ, কট খেয়ে গেল মনে হয়। হ্যাঁ, একটু 7। 7, ওকে। শফিউল ইসলাম? 9। মাশরাফি মুর্তজা? নাম্বার 1। নাম্বার 1। আমার চাইল্ডহুড হিরো, এবং অনেক কিছু আছে অ্যাচিভমেন্ট। আলামিন হোসেন? 8। 8। মুস্তাফিজুর রহমান? 2। মাশরাফি মুর্তজা নাম্বার 1 কেন? আমার চাইল্ডহুড হিরো, আমি বাংলাদেশে ওনার খেলা দেখতাম অনেক, এবং ওই জমানা থেকে দেখে আসছি, তো একদম ছোট থেকে বাংলাদেশের মধ্যে মাশরাফি ভাইয়ের বোলিং দেখেই সবসময় মানে বড় হয়েছি, দেখছি। অ্যাচিভমেন্টের কথা বলতেছি না, স্ট্যাটস বলতেছি না। স্ট্যাটস তো মোস্তাফিজেরও অনেক Right. ভালো, কিন্তু Because আমি Mashraf is not a মোস্তাফিজ, wicket taker তেমন না, but he has an aura. Tell us about the aura. হ্যাঁ, মানে ওই জিনিসটা ছিল যে আমি যখন একদম ছোট খেলা দেখতেছি, ফাস্ট বলার বা বোলিং মানে মাশরাফি ভাইরে দেখতাম যে 140-তে বল করতেছে, বাউন্সার মারতেছে, অ্যাগ্রেশন আছে। মানে এখানে যে 10 জন আছে 10 জনই গ্রেট, নো ডাউট। স্ট্যাটস ওয়াইজ মোস্তাফিজ অনেক আগানো, তো এই জন্য অ্যাচিভমেন্ট আর সবকিছু ওরা মিলেই আমি গেস করছি যে 1 2, আমি 3, কে 4 5 এভাবে করে করে। এখন হচ্ছে ফর দ্য বাংলাদেশি ব্যাটসম্যান, সৌম্য সরকারের ফেভারিট কারা? ব্লাইন্ড র্যাঙ্ক হবে 1 to 10। ফার্স্ট হচ্ছে শাহরিয়ার নাফিস? 7। নাম্বার 7, ওকে। লিটন দাস? আপনার ফেভারিট? 5। শান্ত? 6। 6। সাকিব আল হাসান অ্যাজ এ ব্যাটসম্যান? 2। মুশফিকুর রহিম? 3। মাহমুদুল্লাহ রিয়াদ? একবারে কিন্তু একবারই লক হয়ে গেছে প্রিভিয়াস গুলা। 4। 4। সৌম্য সরকার? আমি তো 1 দিতে বাকি আছে জানি না। 8। 8 সৌম্য সরকার, ওকে। মোহাম্মদ আশরাফুল? এই বাকি আছে কি কি আমি জানি না। 9। 9 10 আর 1, হ্যাঁ। 9। আশরাফুল 9। 9। তামিম ইকবাল? 1। ইমরুল কায়েস? 10। ওয়াই ইজ তামিম ইকবাল নাম্বার 1? কারণ আপনি তো ব্যাটসম্যান বলছেন, সো ব্যাটসম্যানের ক্ষেত্রে আমি তামিম ভাইকে এগিয়ে রাখছি, কারণ তারা অ্যাচিভমেন্ট বলেন আর তাদের খেলা দেখেই আমি আর কি বড় হয়েছি। সবকিছু মিলিয়ে আপনি যে বললেন র্যাঙ্ক করার জন্য, আমি এই জন্য আর কি ওনাকে এগিয়ে রাখছি শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে। আপনি কিন্তু শুধু ব্যাটসম্যান বলেছেন, হুম। যদি অলরাউন্ডার বলতেন তখন আমি হ্যাঁ, আবার মানে হ্যাঁ, ওভারঅল বললে আমি তখন সাকিব আল হাসানকে এক Right. নম্বরে রাখতাম। রাইট। আজকে দ্যাটস ইট ফর দ্য গেম সেগমেন্ট। এখন আমরা চলে আসবো টু দ্য লাস্ট কোয়েশ্চেন, যে আপনাদের এখনো পিক ফার্মার বহু বছর বাকি আছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অ্যাচিভ বাই দ্য এন্ড অফ ইয়োর ক্যারিয়ার? সর্বপ্রথম যে জিনিসটা ইচ্ছার জায়গা, যে কোনো একটা বড় ট্রফি জেতা বাংলাদেশের হয়ে, এবং সেই ট্রফি জেতার পেছনে আমার অনেক কন্ট্রিবিউশন থাকবে।
তো সেটাই হচ্ছে মেন টার্গেট। তো আমি আমার কেরিয়ারের যে স্টেজে আছি, আমি হয়তো কয়েকটা বড় টুর্নামেন্ট পাবো সামনে। তো সেগুলোর মধ্যে আহ, অনেকগুলা টুর্নামেন্ট হয়তো পাবো না, অনেকগুলো, কারণ ওয়ার্ল্ড কাপ হয় 4 বছর পর পর, T20 ওয়ার্ল্ড কাপ হয় 2 বছর পর পর, এবং এশিয়া কাপ আছে। তো নেক্সট ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ, T20 ওয়ার্ল্ড কাপ, সেগুলোতে যদি ট্রফি জিততে পারতাম সেটা অনেক স্বস্তির জায়গা হতো। নাথিং ইম্পসিবল, লেটস হোপ ফর দ্য বেস্ট। তো এটাই আর কি। হ্যাঁ, মানে ফিনিশটা অনেক স্ট্রংলি করতে চাই। ইয়া, একটা লেগেসি রেখে যেত। জি। সৌম্য ভাই, সেম বিগ গোল? ওই যে বললাম যে কোনো একটা, তাসকিন যেটা বললো, যে কোনো একটা টুর্নামেন্ট জিততে চাই, মানে বড় টুর্নামেন্ট, কাপ জিততে চাই। সেটা T20 হোক বা ওডিআই ওয়ার্ল্ড কাপ হোক বা এশিয়া কাপ হোক, যেন একটা অ্যাচিভমেন্ট নিয়ে শেষ করতে পারি নিজের ক্যারিয়ারটা। এবং যেভাবে নিজের ক্যারিয়ারটা শুরু করেছিলাম, চেষ্টা করব যেন এরকম ভালো কোনো কিছু দিয়ে নিজের ক্যারিয়ারটা শেষ করতে পারি এবং মাঠ থেকে বিদায় নিতে পারি। Okay. Awesome. And that was the চার ছক্কা podcast, the second episode. আশা করি সবাই অনেক বেশি এনজয় করছেন। If you do like, follow and subscribe to the channel. ইনশাআল্লাহ আবারও দেখা হবে। Thank you so much, ভাইয়া। থ্যাংক Thank ইউ। you. you so much. Thank you.